এদিন রোটারি সদনে বেহালা কথন পরিবারের উদ্যোগে তাদের ১৩ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত হল ১৩ পার্বণ। এদিন এই ১৩ বছর পূর্তি উপলক্ষে রোটারি সদনে এক বিশাল সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়, যেখানে নাচ, কবিতা, আবৃত্তি, শ্রুতিনাট্য সহ অন্যান্য বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়, যেখানে উপস্থিত ছিলেন বেহালা কথনের কর্ণধার কাকলি দেবনাথ। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অলোক রায় ঘটক, রঞ্জনা ভঞ্জ, ছিলেন তনুকা চৌধুরী, বলাকা চন্দ্র, তন্দ্রা চক্রবর্তী, প্রদীপ ভট্টাচার্য, সোমা আইচ, সুচিত্রা মণ্ডল। একই সঙ্গে বেহালা কথন পরিবারের তরফ থেকে উপস্থিত ছিলেন অঞ্জনা গঙ্গোপাধ্যায়, হৈমন্তী দাস, সুপ্রীতি সমাদ্দার, অরুণ দত্ত, কাকলি ব্যানার্জি, রঞ্জিত ঘোষ, সৌমিতা সিনহা, রমা সরকার, জয়তী মিত্র, শ্রীময়ী গুপ্ত, শ্রেয়া ঘোষ পাল, আইভি চক্রবর্তী, মীনাক্ষী ব্যানার্জি, উপাস্তি পাল, অনুষা খান, শুভমিতা গুহ, প্রিয়া মান্না, সর্বাণী গড়, কল্পিতা আচার্য, শ্যামলী মণ্ডল, সৌরভ মণ্ডল, শুক্লা বিন্দু, বৈশালী সাহা, শিপ্রা রায়চৌধুরী, মৌসুমী ধর, শিউলি চক্রবর্তী, তন্ময় কুমার বক্সি, অনামিকা মুখার্জি এবং আবহ সন্দীপ দে সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। তুমি চলিয়া গেলে কি তাহার তোমার পশ্চাতে পড়িয়া তোমার জন্য বিলাপ করিতে থাকিবে? তাইর গহনা ফেলিয়া আবার তাহার দেশে সেই গঙ্গার ধারে ফিরিয়া আসিয়াছে, কিন্তু তাহার সঙ্গিনীদেরও বড় কেহ নাই। কুসুম নিতান্ত একলা পড়িয়াছে। নমস্কার, সকল গুরুজনকে আমার প্রণাম জানিয়ে আজকে আমার নিবেদনে রয়েছে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা পুরাতন ভৃত্য। ভূতের মতন চেহারা যেমন, নির্বোধ অতি ঘোর, যা কিছু হারায় গিন্নি বলেন কেষ্টা বেলায় চোর। উঠিতে বসিতে করি বাপান্ত, শুনেও শোনে না কানে, যত পাই বেদ না পাই বেতন, তবু না চেতন মানে। বড় প্রয়োজন ডাকি প্রাণপণ, চিৎকার করি কেষ্টা। এটা ভালো লাগছে, কারণ আমরা শুরু করেছিলাম তো একটা স্বপ্ন নিয়ে। আমরা আমার গুরু শ্রী জগন্নাথ বসু মহাশয়ের বাড়িতে, ওনার কাছ থেকে ওই সময়ে আমাদের শুরু 2013 থেকে আমাদের শুরু। তারপরে অনেক অনেক লড়াই, অনেক সময় দলের অনেকজন মিলে শুরু করেছিলাম, পরে একদম একা হয়ে গিয়েছিলাম। কিন্তু সে একা লড়াইটা চালিয়ে যাওয়ার পরেও আজও এখন কথনের অনেক বন্ধু, কথনের পরিবারও বড় হয়েছে এবং অনেক বন্ধু দল, বন্ধু শিল্পী আমাদের সাথে রয়েছেন, অনেক আমাদের গুরুরা রয়েছেন, অনেক শ্রদ্ধেয় শিল্পীরা রয়েছেন। সবাই এক কথায় আমাদের অনুষ্ঠানটাতে আসতে পারেন এবং আসেন এবং শেষ পর্যন্ত থাকেন, ভালোবেসে থাকেন। আর অনুষ্ঠানের মানও দিন দিন আরও বাড়ছে। এটা তো অবশ্যই আমার কাছে একটা পাওয়া মানে এভাবেই আমরা গুটি গুটি পায়ে এগোতে চাই, একটু একটু করে আরও গ্রাফটা যেন ওপর দিকে যায় বা প্ল্যাটিউ থাকে, কখনো যেন গ্রাফটা নিচে না চলে আসে। কারণ এখানে অনেকেই আছে পরিবারে যারা আমার কাছে শেখে, এবং আমি মনে করি এই বাচিক শিল্পকে বাঁচিয়ে রাখতে গেলে শুধুই শিল্পের প্রতি ভালোবাসা থাকলে তো হয় না, চর্চাটাও লাগে। এবং চর্চা করে
সেই চর্চা যা করছি সেটা কতটা ভালো করছি, কেমন করছি সেটাকে বোঝানোর জন্য একটা মঞ্চও দরকার। সেই মঞ্চটাই আয়োজন করে কথন, এবং সারা বছরে প্রচুর অনুষ্ঠান করে, এবং বিভিন্ন শুধু কথনের পরিবারও যেমন থাকে, কিছু বন্ধু দলও থাকেন। এই আদান প্রদান, সাংস্কৃতিক আদান প্রদানটাও খুব ভালোভাবে চলে বলে আমার মনে হয়। সুস্থ মন, সুস্থ সংস্কৃতি থাকলে সুস্থ সমাজও একটা তৈরি হবে। এই একটা ভাবনা নিয়ে আমাদের কাজ, এবং কাজটা আমাদের সাফল্যের সঙ্গে এগোচ্ছে বলে আমি মনে করছি। শুধু মনে করছি নয়, বিশ্বাস করছি, এবং তার প্রমাণও আমরা পাচ্ছি। পরিবার বড় হচ্ছে, মানুষের হয়তো ভরসা আসছে এইটুকু ভেবেই, কারণ এখন চারিদিকে অনেক সাংস্কৃতিক সংগঠন হচ্ছে যারা এটাকে ব্যবসায়িকভাবে দেখছে। তো কথন কিন্তু খুব স্বচ্ছতার সাথে কাজগুলো করে, এবং সেই স্বচ্ছতাটা মানুষ বুঝতে পারছে, এবং অনেক অচেনা মানুষজন এখন কথনের পরিবারভুক্ত হতে চাইছেন। তো এটা আমার মনে হয় ভরসাটা দিতে পেরেছি আমরা, এবং আগামী দিনে আরও বেশি করেও ভরসা দিতে পারবো। না, সত্যি কথা, যেই আগের যে কষ্টগুলো হয়েছে, হতাশাগুলো এসছে, অনেক সময় মানুষ অনেক পিছিয়ে দেওয়ার চেষ্টা করেছে বেশ কিছু মানুষ, এখন আর সেগুলো মনে পড়ে না। মনে হয় আগামী দিনে এভাবেই চলুক, এবং ছোটরা আসুক। অনেক ছোট ছোট সদস্য এখন আমাদের পরিবারভুক্ত হয়েছেন, কারণ ছোটদের হাতে তো আলটিমেটলি আমাদের ব্যাটনটা দিয়ে যেতে হবে। আমাদের পরবর্তী প্রজন্মের কাছে যদি একটা সুস্থ সংস্কৃতি আমরা দিতে পারি, তবে কিন্তু আমাদের এই চেষ্টা সার্থক। না হলে আমি শুরু করেছি, আমি চলে যাব, কথন বন্ধ হয়ে যাবে, এইটা তো কখনো কাম্য হতে পারে না। তো এখন মনে হয় আমাদের পরবর্তী প্রজন্ম যেন এগিয়ে আসছে, ওদের ভালোবাসা দিয়ে, তাতে করে কথন টিকে থাকলে পরবর্তী প্রজন্মের হাত ধরে সুস্থ মানুষ, সুস্থ মনেরও বিকাশ ঘটবে। কারণ এখন সুস্থ মনের মানুষের বড় অভাব আজকের সমাজে। এই সাধনা বা দীর্ঘদিন ধরে যে একটা প্রচেষ্টা, বা আমাদের ছোটোবেলায় আমরা দেখেছি মঞ্চ পেয়েছি হয়তো অনেক বছর একটা শেখার পরে, আজকের তারিখে মঞ্চটা খুব সহজলভ্য হয়ে গেছে। সেইটা কিন্তু কথন করে না। কথন কিন্তু চর্চায় বিশ্বাস করে, এবং সেটা সামনাসামনি চর্চা, যেরকমভাবে গুরু শিষ্যের সম্পর্ক তৈরি হয় সামনাসামনি বসে। অনলাইন করতে হয় হয়তো প্রয়োজনের খাতিরে বা এখন সময়ের চাহিদা অনুযায়ী, কিন্তু আমরা অফলাইনটাকে অনেক বেশি জোর দিই। অফলাইনের মধ্য দিয়ে আমরা চর্চা করি। চর্চা করার মধ্য দিয়ে যেটা হয়, গুরু শিষ্যের যে একটা আন্তরিক মেলবন্ধন, সেটাও কিন্তু খুব জরুরি, যাতে করে তাদের এই ডিভোটি হয়ে যাওয়া একটা শিল্পের প্রতি, এটা কিন্তু ভীষণভাবে জরুরি। শুধু অল্প কিছু করে সস্তায় বাজিমাত করা, এই মানসিকতাটা থাকলে তো সুস্থ সংস্কৃতি কখনো বাঁচবে না। অপসংস্কৃতি তৈরি হচ্ছে আমাদের চারপাশে অনেক বেশি করে। সেখান থেকে যে কিছু মানুষ সুস্থ সংস্কৃতির দিকে আসছেন, বা তাদের ছেলে মেয়েদের জোর করে ফেরাতে পারছেন, বা ছেলে মেয়েরাও ভালোবেসে করছে, এটাও কিন্তু কথনের একটা সাফল্যই বলবো। যেটা দিয়ে শুরু হলো আমাদের আজকের, এটাই আমাদের মনে হয় যে অন্তরমম বিকশিত করো, অন্তরতর হে, নির্মল করো, উজ্জ্বল করো, সুন্দর করো হে। এটুকুই বলবো যে এরকমই হোক আমাদের সবার জীবন। আমাদের ভেতর থেকে আমাদের সুন্দর হতে হবে, উজ্জ্বল হতে হবে, তবে আমাদের চারপাশটা অনেক বেশি উজ্জ্বল হয়ে উঠবে। রথযাত্রার দিন কাছে, তাই রানী রাজাকে বললেন, চলো রথ দেখতে যাই। রাজা বললেন, আচ্ছা। ঘোড়া শাল থেকে ঘোড়া বেরোলো, হাতি শাল থেকে হাতি, ময়ূরপঙ্খী যায় সারি সারি, আর বল্লভ হাতে সারি সারি সিপাই সাথী। দাস দাসী দলে দলে পিছে পিছে চলল। দমকা হাওয়া তাকে মাথিয়ে তোলে, ঘরে অন্ধকার, কাজে মন চায় না। যন্ত্রটা হাতে নিয়ে বর্ষার গানে মল্লারের সুর লাগালেন। পাশের ঘর থেকে একবার সে কেবল দুয়ার পর্যন্ত এলো, আবার ফিরে গেল। আবার একবার বাইরে এসে দাঁড়ালো, তারপরে ধীরে ধীরে ভিতরে এসে বসলো। হাতে তার সেলাইয়ের কাজ ছিল, মাথা নিচু করে সেলাই করতে লাগলো। তারপরে সেলাই বন্ধ করে জানলার বাইরে ঝাপসা গাছগুলোর দিকে চেয়ে রইল। বৃষ্টি ধরে এলো, আমার গান থামলো। সে উঠে চুল বাঁধতে গেল, এইটুকু ছাড়া আর কিছুই না। বৃষ্টিতে, গানেতে, অকাজে, আধারে জড়ানো কেবল সেই দুপুরবেলা। ইতিহাসের রাজা বাদশার কথা, যুদ্ধ বিদ্রোহের কাহিনী সস্তা হয়ে ছড়াছড়ি যায়। ঘটে আছে দেশে, যে মেয়েটি ভোরবেলাতে দেব মন্দিরে গান গাইতে যায়,
ফিরিয়ে পাওয়াবে। আচার্য বলে, একদিন শেষ রাত্রে আমার কানে একখানি সুর লাগলো। তারপরে সেই দিন যখন সাজি নিয়ে পানি করে ফুল তুলতে গেছি, তখন এই মেয়েটিকে ফুল গাছতলায় করিয়ে পেলেন। সেই নবকী আচার্য মেয়েটিকে আপন তম্বুরাটির মতো কোলে নিয়ে মানুষ করেছে। ডিজিটাল এবং অফলাইন দুটোর মধ্যে অনেক তফাৎ। ডিজিটালটা কি হয়, যখন ইচ্ছে দেখলাম, সেটা হয়তো একটা সুবিধের দিক, আমি আমার সময় মতো করে সেটা দেখছি। আর অফলাইনে সেটার উপায় নেই, মানুষের ক্ষেত্রে সেই সময় সেই মুহূর্তে তাকে সেইখানে উপস্থিত হতে হবে যেখানে অনুষ্ঠানটি হচ্ছে। ডিজিটাল যতই হোক, আমি নিজেও ডিজিটালে অনেক কাজ করি, কিন্তু অফলাইনের কিন্তু ব্যাপারটা সম্পূর্ণ আলাদা, তার ফ্লেভারই পুরো আলাদা। সামনে থেকে প্রত্যক্ষ করা, শিল্পীকে প্রত্যক্ষ করা, তার প্রতিটা আবেগকে, তার এক্সপ্রেশন প্রত্যেকটাকে আমরা ফিল করছি, এবং দর্শকের সঙ্গে যে ইন্টারাকশন সবচেয়ে বড়, যেটা ভীষণ জরুরি একজন আর্টিস্টের জন্য, দর্শকের সঙ্গে ইন্টারাকশনটা অফলাইনে সম্ভব, ডিজিটালে মোটেই সম্ভব নয়। যে কারণে আমি মনে করি, আমি নিজেও অফলাইনেই প্রোগ্রাম করি, মানে সব প্রোগ্রামই আমার অফলাইনে হয়। অনলাইনে আমি একদম লকডাউনের সময় বোধহয় এই কালচারটা শুরু হয়েছিল বলবো, সবার সুবিধার্থে, সবাই যখন ডিপ্রেশনে গেছে সেই মুহূর্তে, এবং পরবর্তীকালেও সেই ডিজিটালাইজেশনটা চলেই যাচ্ছে। বাট এখন যখন পরিবেশ ঠিক আছে, যারা অনুষ্ঠান করে তাদের প্রত্যেককে বলবো, আসুন না অফলাইনে করি, ছোট জায়গা নিন, আপনি আপনার সুবিধে মতো জায়গা নিন, সেই জায়গায় অনুষ্ঠান করুন, সেটার ফ্লেভারই আলাদা। যখন দেখবেন সামনে আপনার দর্শক আপনার সঙ্গে হাসছে, আপনার সঙ্গে কাঁদছে, আপনার সঙ্গে সম্পূর্ণভাবে নিজেকে একাত্ম করতে পারছে, সেটার যে ভালো লাগা, সেই ভালো লাগাটা কোনোভাবেই ডিজিটালে আসতে পারে না, কখনোই আসতে পারে না। কথনকে আমার অনেক শুভেচ্ছা 13 বছরের। কথনের 13 বছরের সঙ্গে আমি ওতপ্রোতভাবে জড়িয়ে আছি প্রথম বছর থেকেই। কথন দুজন মিলে শুরু করেছিল, রিঙ্কি এবং কাকুলি। পরবর্তীকালে রিঙ্কি বিবাহের পরে বাইরে চলে যায়, মুম্বাই চলে যায়, এবং সে আসতে পারে না, কিন্তু কাকুলি একা সেই সময় কিন্তু থেমে যায়নি, একা হাঁটা শুরু করেছে। আজকে ওর সাথে আরও অনেক মানুষ হাঁটছে। এটাই হচ্ছে, আমি বলবো, একটা পজিটিভ ভাইব, একটা পজিটিভ দিক, যেটা আমরা মহিলারা অনেক সময় থেমে যাই, অনেক বেশি থেমে যাওয়া আমাদের মহিলাদের হ্যাবিট। আমরা সবসময় একটা ডিপেন্ড করতে চাই কারুর ওপর। ও কিন্তু কারুর ওপর ডিপেন্ড হয়নি। কাকুলি নিজে বলেছে, আমি এটা করবো মানে করবো। এই যে প্রথম পাটা আমাদের প্রথমে ফেলতে হয় বললাম, প্রথম পাটা ফেললে অনেক পা দেখবো আমাদের সঙ্গে এসে গেছে। কথনকে অনেক শুভেচ্ছা। কাকুলি আরও অনেক দূর এগোবে কথনকে নিয়ে, এটা আমি আশা রাখি, এবং অবশ্যই সেটা হবে। আর অবশ্যই নট ডিজিটাল, অফলাইন অনুষ্ঠান মানে অফলাইন। অফলাইনের মজা আলাদা, ফ্লেভার আলাদা, ভালো লাগা আলাদা। সেই দিন সেই রাত, তার প্রিপারেশন এবং পোস্ট প্রোডাকশানের পরে যে ফিল, সব মিলে একটা আলাদা, সম্পূর্ণ আলাদা ভালোবাসা। সবাই আসুন, ডিজিটাল নয় অফলাইনে আসুন অনুষ্ঠান নিয়ে। ধন্যবাদ। মা তাকে রেগে বলে দোষী, বাপ তাকে হেসে বলে পাগলি। সে ফলা তথা ঝর্ণার জল, শাসনের পাথর ডিঙিয়ে চলে। সুভদ্রা হঠাৎ এখানে? হ্যাঁ, একটু আগে অবশ্য অর্জুন এসেছিল। তোমাকেও অর্জুন পাঠিয়েছে বুঝি? যদুবংশীয় বসুদেবের মেয়ে আমি। ইচ্ছের বিরুদ্ধে কোনো কাজ অর্জুনও করাতে পারবে না। তাহলে কেন এসেছো পাঞ্চালির কাছে? কৃষ্ণের কাছে শুনেছি পাঞ্চালির কথা। ও, অর্জুন নয়, কৃষ্ণ। সে তো পাঞ্চালির সখা। নাকি দেখতে এসেছো আমার চোখের জল? না, দ্রৌপদীর চোখ দুটো এখন শুষ্ক মরুভূমি। মরুভূমির ভেতরে যে দুটো কালো হরিণ চোখ আগুন নিয়ে ঘুমিয়ে আছে, সে আগুনে আমি নিজেই চলে যাচ্ছি। কারণ কথনের অনেকেই আমার ছাত্রছাত্রী, এমনকি কাকলি নিজেও। তা সেই কারণে যখন এসছি, এত পরিচিত মুখ, আর যারা আমার সরাসরি কেউ ছাত্রছাত্রী নয়, তারাও একই সঙ্গে কাজ করার দৌলতে আমাদের মধ্যে একটা
পারস্পরিক বোঝাপড়া, বন্ধুতা আছে, রঞ্জনা ভঞ্জ আছে, প্রদীপ আছে, সোমা আছে। সেই জন্য এসে ভালো লাগছে, একটা হোমলি ফিলিং হচ্ছে। একটা আশীর্বাদ নয়, আশীর্বাদ করতে অনেক অনেক বড় যোগ্যতা লাগে। শুভেচ্ছা জানাবো যেন এভাবে আরও এগোতে পারে। থেমে যাওয়াটা কোনো কাজের কথা নয়, এগোতেই হবে সবাইকে। যতক্ষণ আলটিমেটলি যাওয়া যায় যতদূর, ততটা অবধি এগোতে হবে। যুব সমাজ কোথায়? দর্শক আসনে তো কিছু যুবতী, যুব সমাজ নেই। ওই যতই কিছু লোক বাড়িতে প্রাণপণ চেষ্টা করুক পায়েস রাঁধবার, কিছু লোক গিয়ে বাইরে তেলে ভাজা খাবে, এ একেবারে অবশ্যম্ভাবী, কিছু ঠেকানো যাবে না। তা সেই জন্য যুব সমাজকে প্রভাবিত করতে পারার মতো কাজ করা খুব কঠিন, কারণ প্রতি মুহূর্তে তাদের টেনে নামাবার জন্য একটা চরম চেষ্টা চলছে। বাংলা সংস্কৃতিকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা চলছে টিভির চ্যানেলে চ্যানেলে, বা আমাদের মধ্যে বাংলা শব্দ, ভুলভাল শব্দ ঢুকছে। সেক্ষেত্রে যে একেবারে রাতারাতি কেউ একটা বা দুটো প্রোগ্রাম করে সবাইকে বদলে দিতে পারবে তো নয়। সমস্ত মানুষ যদি সচেতন না হয় যে আমার ভাষা, আমার সংস্কৃতি, বিশেষ করে বাংলার মতো একটা অত্যন্ত রিচ ভাষা, তাহলে কি করে থামানো যাবে এই অনন্তকাল প্রবাহ যে আমাদের নিচের দিকেই নিয়ে চলেছে? থামাবে কী করে? বহু এই কদিন আগেই আমি ছিলাম তার সঙ্গে, 3 দিন ধরে রবীন্দ্র নৃত্যনাট্য উৎসব হলো, 6টি নৃত্যনাট্য, হাউসফুল। আমাদের আশাবাদী যে নিশ্চয়ই তাহলে এত মানুষ আসছে, দেখছে, লোকে চাইছে আমাদের বাংলার মূল সংস্কৃতিকে ধরতে। সেরকমও হচ্ছে। পাশাপাশি ওই সব উৎকট আনন্দে আমরা মেতে যাচ্ছি। কোনোটাকে তো অস্বীকার করা যাবে, বাড়াতে হবে, আরও একটু বহু মানুষের কাছে পৌঁছবার একটা চেষ্টা চালাতে হবে। একজন দুজনের কাজ নয়, সে অনেক শতাব্দীর মনীষীর কাজ। জীবনানন্দের ভাষায়, মেয়েরা সব সময় পুরুষের ইচ্ছে মতো ব্যবহৃত হয়েছে। আজ অনেক কণ্ঠে প্রতিবাদ শুনে ভালো লাগে। তবে যতই প্রতিবাদ হোক, এর কোনো সুরাহা কোনো কালেই হবে না নিশ্চিত করে বলতে পারি। ইতিহাসের প্রভাব থেকে কি করে নারীরা মুক্তি পাবে? ইতিহাস নারীকে এক বিন্দু জায়গা ছাড়েনি, তার অন্তরের ব্যাখ্যা বোঝেনি। কোনোদিন তাকে তার ইচ্ছের কথা জিজ্ঞাসা করা হয়নি, তখনই পারেনি। আর এখন তো আমার নাম থাক, নামে কি হবে? আমার পরিচয়, আমি কার মেয়ে, আমি কার মা। আমি কোনোদিন ভাবতেই পারিনি এইভাবে তোমার দেখা পেয়ে যাব। তারপর ভালো আছো? সব খবর ভালো? ভালো। ছেলে মেয়েরা? ছেলে মেয়েরা ওরা কেমন আছে? ওরা কেমন আছে মানে? এতে আশ্চর্য হওয়ার কি আছে? টুটু রতনের কথা বলছি। টুটু রতন? হ্যাঁ। টুটু রতন কে? টুটু রতন কে? তুমি কি আপনি কি তাহলে রূপসানা? হ্যাঁ। জগন্নাথ হাসে, ছুটতে ছুটতে চলে রথতলা। তার মনে পড়ে যায় এই তো সেদিন রায়বাবুদের খুঁটিটা জলে পড়ে গিয়েছিল। সে দেখতে পেয়ে দিল ছাপ। জগন্নাথের আশীর্বাদ ছিল বলেই না খুঁটিটাকে বাঁচাতে পেরেছিল সে। এটা ওটা কাজ করে জগন্নাথ। ভেবে দেখো, সময় ফুরিয়ে আসছে, বড়দের ঘন্টা বাজছে। ইউলিয়া চলো তুমি, আমি কিছু একটা ব্যবস্থা করলে। ইউলিয়া কি হলো? ফিরে চলো, ফিরে চলো। না না না, এই যুদ্ধ পরিস্থিতিতে আমি দেশ ছেড়ে যেতে পারি না। সম্ভব নয়, এটা সম্ভব নয়। প্লিজ ফিরে আসতে শেখো। তোমাকে তোমার ইন্ডিয়ায় ফিরিয়ে দেওয়া আমাদের কাজ। আমরা এখন ভয়াবহ অনিশ্চিত জীবন পেরিয়ে যাচ্ছি। বুঝতে পারছি, কিন্তু দেখো, সাময়িক যুদ্ধবিরতি তবুও তার নিয়ম লঙ্ঘন করে এই রুশ বিমানের দিকে আছড়ে পড়া মিসাইলে কি এখন বিপর্যস্ত। হারিয়ে যাওয়ার, ঘর ছাড়ার, দেশ ছাড়ার সময়টুকু কেড়ে দিতে চায় আগ্রাসী রাশিয়ার সৈন্যরা। কালের যাত্রার ধ্বনি শুনিতে কি পাও? তারি রথ নিত্যই উধাও, জাগাইছে অন্তরিক্ষে হৃদয় স্পন্দন। চক্রে পিষ্ট আধারে বক্ষ ফাটা তারার ক্রন্দন। একটি শিশু, একটি ছোট্ট শিশু খিদিরপুর বাজার থেকে বেরিয়ে আসছে।
নীল হরি মরি মরি জাগরণী যাইবি ভাবরি আখি হবে ঘুম নীল হরি কে নীল হরি। আজকের এই কথনের 13 বছরের যে উৎসব, বহু মানুষ আসছেন, বহু অনুষ্ঠান হচ্ছে, সবাই সবাইকে শুনছে, এত সুন্দর একটা সাংস্কৃতিক পরিবেশে একটা কারেন্ট অ্যাফেয়ার্স, এটা বলতে গেলে এখনও চলছে যেহেতু, সেই ঘটনাটাকে তুলে এনে যুদ্ধ যে আমাদের কোনো একটা বিচ্ছেদের বার্তা দেয়, সেই ঘটনাটাই এখানে আমি নাটকের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করেছি। কথন 13 বছর ধরে কাজ করছে। কথনের কাকলি আমার খুব ভালো বন্ধু, সাংস্কৃতিক বন্ধু, পারিবারিক বন্ধু। আর কথনের সঙ্গে আমাদেরও মোটামুটি ধরুন পেখমের কাজকর্ম শুরু হওয়া থেকে 7-8 বছর হয়ে গেল আমরা একসাথেই কাজ করছি, সঙ্গে থাকি। কখনো ওর প্রোডাকশানে আমি এমনি পেছন দিক থেকেও ব্যাক এন্ড থেকেও সাহায্য করি, বন্ধুবান্ধব হিসেবে যেটা করতে লাগে সব সময়। আর বিভিন্ন ধরনের ভার্সেটাইল কাজ করে, তো নাটকের কাজ করছে, কখনো মঞ্চের কাজ করছে, বাচিকের কাজ করছে। কাকলির নিজস্ব কাজের পরিধিটা অনেক বড় এবং ওর দক্ষতাও সুবিদিত। সেই হিসেবে বন্ধুর দল, বন্ধুর কাজ, শুভেচ্ছা তো সবসময়ই থাকবে। 13 কেন, 113, 123 এগিয়ে চলবে, সবসময় আমরা এগিয়ে যাওয়ার পক্ষে। কথনের আজকে 13 বছর পূর্তি, গুটি গুটি পায়ে 13 বছর খুব কম কথা তো নয়। তো কথনের যে এই 13 বছর কাঁধে করে নিয়ে যে চলেছে কাকলি দেবনাথ আমার অত্যন্ত ঘনিষ্ঠ তো অনেকেই হয়, কিন্তু কাকলি যে ধরনের কাজ করছে কথনকে নিয়ে, কাকলি বিভিন্নভাবে বাচিক শিল্পর বিভিন্ন বিষয়গুলি নিয়ে, যেমন আবৃত্তি নিয়ে কাজ করছে, কবিতার বিভিন্ন ফর্মে কাজ করছে, শ্রুতি নাটক নিয়ে কাজ করছে, শ্রুতি দৃশ্যায়ন করছে, এবং ওর প্রতিটি অনুষ্ঠানে মানে ওর নানান রকম বাচিক বিভিন্ন ফর্মে সেগুলোকে নিয়ে একটি গবেষণালব্ধ কাজের প্রতিফলন। এবং ও কিন্তু মঞ্চনাটকও করে সেইগুলি, এবং যথেষ্ট পরিশ্রম করে করছে, সেটি আমাদের অত্যন্ত ভালো লাগা। কাকলি আরও ভালোভাবে কাজ করুক, এবং কাকলির সাথে ওই যে বলি না, কিছু কিছু মানুষ আছে যার সাংস্কৃতিক কাজকর্মের জন্য নিজে গর্বিত হই, তো কাকলি হচ্ছে আমার কাছে সেই রকম, এবং কথনও আমার কাছে তাই। কথনের আজকে 13 বছর পূর্তি হলো, তাতে কথন আমাকে ডেকেছে। কথন বলতে আমি একজনকে জানি, সে হচ্ছে কাকলি। কাকলি আমার খুব প্রিয় মানুষ একজন, ও আমার থেকে অনেকটা জুনিয়র, কিন্তু ওকে আমি আমার নিজের বন্ধু, নিজের বোন। কাকলির প্রোগ্রাম করা ছাড়াও, প্রোগ্রামটা তো খুবই ভালো করে, কবিতা কোলাজও দারুণ করায় তার স্টুডেন্টদের দিয়ে, এবং ও নিজে তো একজন ভীষণই গুণী শিল্পী, মঞ্চ নাটকে যেরকম শ্রুতি নাটকেও সেমনি। তো আমার এমনি কাকলিকে মানুষ হিসাবেও, কাকলি কিন্তু খুব ভালো মানুষ একজন, প্রচণ্ড হাসি খুশি থাকে এবং প্রচণ্ড আড্ডা মারতে পারে, শুধু যে এটা নিয়ে থাকে, এবং স্কুলে পড়ায়, সবটা মিলেমিশে, এবং স্টুডেন্টদের ও খুব ভালোভাবে কেয়ার করে, এবং অবশ্যই বন্ধুদেরও একসঙ্গেও থাকতে ভালোবাসে, একসাথে কাজ করতে ভালোবাসে। তার প্রমাণ আজকে শুধু নয়, প্রায় এটা থাকে। বরং হ্যাঁ, আমি এর মধ্যে আর একটা কথা বলি, ও আমাকে প্রায় ডাকে বলে আমি বরং বলেছি বছরে একবার আমাকে ডাকিস, এত আমি প্রোগ্রাম করব না, কারণ আমি নিজেও অনেকগুলো প্রোগ্রাম করি, আর প্রোগ্রামই আমার সবটা নয়, আমি একটু আড্ডা মারতে ভালোবাসি, গল্প করতে ভালোবাসি। তো কাকলি আমার খুব প্রিয় একজন ভালোবাসার মানুষ, ওর জন্যে অনেক অনেক শুভেচ্ছা ওর পুরো দলের জন্য। আমি কথনের সঙ্গে অনেক দিনই আছি, কাকলির সঙ্গে, এবং কাকলির এই যে ভাবনা, ও যে একা এগিয়ে নিয়ে যাচ্ছে, এটাকে আমি সত্যিই কুর্নিশ জানাই। ওর এত নিষ্ঠা এই শিল্পটার প্রতি, নিজে যেমন পারফর্ম করে, তেমনি ও তৈরিও করছে ভবিষ্যৎ প্রজন্ম, যে বাচ্চাগুলো এত সুন্দর পারফর্ম করে। আমি দেখেছি আমার দলের অনুষ্ঠানে ওরা আসে, এবং বিভিন্ন মঞ্চেও আমি দেখেছি, ভীষণ ভালো। কাকলি সত্যিই অনেক আছে, ওর অনেক আরও এগিয়ে চলুক, ওর যোগ্যতা আছে, ওর নিষ্ঠা আছে, ওর এই শিল্পের প্রতি ভালোবাসা আছে, তার জন্যই ও এটা পারছে। আমি এক এক সময় বলি, তুমি কি করে পারো? একদিকে তুমি মঞ্চনাটক, একদিকে তোমার কবিতা, আবার এই শ্রুতি নাটক, এবং কোনোটাই যে দায়সারাভাবে করে তা না, প্রত্যেকটা জিনিস ও ভীষণ মন দিয়ে করে, যে কারণে ওর যে প্রোডাকশানগুলো খুব ভালো হয়।
আসলে কাকলির সাথে আমার দীর্ঘদিনের একটা সম্পর্ক, 13 বছর না হোক অন্তত কাকলির সাথে আমার 8 বছরের একটা বন্ধুত্ব। সেই বন্ধুত্বের টান থেকেই ওর যে দল, সেই দলে কাজ করা। এবং আবহ তো ন্যাচারালি যা যা প্রোডাকশান আপনি দেখছেন, সেই প্রোডাকশানগুলো আবহ ছাড়া অসম্পূর্ণ। আবহ একটা খুব বড় একটা জায়গা তৈরি করে, যে কোনো নির্মাণকে আবহ একটা বড় উচ্চতায় পৌঁছে দেয়। সেক্ষেত্রে এর তো ব্যতিক্রম নেই। আর যে যে প্রোডাকশানগুলো হচ্ছে, ওই প্রোডাকশানগুলোতে সমস্তটাতেই আবহর একটা ভীষণ বড় মাত্রা আছে। এবং এই মুহূর্তে দাঁড়িয়ে বাচিক শিল্পের আঙিনায় যা কাজকর্ম হচ্ছে, সেগুলো আবহ নির্ভর অনেকটাই। হ্যাঁ, কারণ আবহ না হলে বাচিক শিল্পে যা যা মূর্ছনা, সেই মূর্ছনা সম্পূর্ণ হয় না। সেই হিসেবে আবহটা করছি, চলছে, এইভাবেই হচ্ছে আর কি। কাকলিকে অনেক প্রাণভরা শুভেচ্ছা। ওর কথন এগিয়ে যাক, 13 বছর হয়েছে, আরও 1300 বছর ধরে চলুক এই কথন। আমরা আরও প্রচুর কাজ করতে চাই একসাথে, এইটুকু শুভেচ্ছা।